হে এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা অনেক বেশি ইন্টারেস্টিং ড্রামা, যেখানে স্টোরির মেল লিড ফিমেল লিডের জন্য এত বেশি ছট করে যে ওকে পাওয়ার জন্য সব লিমিট ক্রস করে নিজের উইশের এগেইনস্টে ওকে নিজের কাছে রাখে, কারণ স্টোরির ফিমেল লিডের মেল লিডের প্রতি ফিয়ার আর হেট্রেড থাকে। আর এই স্টোরির মেল লিড বলে, যদি একটা ওম্যানের জন্য এত ছটটানি ডিস্ট্রাকশন হয়, তো আমি আগে থেকেই ওর ফিটে বো ডাউন করে আছি, এটা একটা ডার্ক রোমান্স হতে চলেছে। তো চলুন এবার এই স্টোরি স্টার্ট করা যাক। স্টোরির স্টার্টিংয়ে আমরা দেখি একটা লাক্সারিয়াস রুমের ডিম লাইটে শাওলিন মাঝে দাঁড়িয়ে থাকে। ওর নজর এই মুহূর্তে নিজের সামনে দাঁড়িয়ে থাকা ইয়ানভুর ওপর যায়, যে কিনা ভীষণ পাওয়ারফুল আর ডেঞ্জারাস ছিল। ইয়ানভু এত বেশি ডার্ক, ডেঞ্জারাস আর ডোমিনেটিং ছিল যে শাওলিনের জন্য চারপাশের এয়ারও হেভি ফিল হতে লেগেছিল। ইয়ানভু ধীরে ধীরে নিজের স্টেটাস শাওলিনের দিকে বাড়ায়। ওই ডার্ক রুমে ইয়ানভুকে নিজের সামনে আসতে দেখে ফিয়ারের কারণে শাওলিনের ব্লিডিং ফাস্ট হয়ে যায়। ইয়ানভুর কস্টলি পারফিউমের স্মেল শাওলিনকে ডেঞ্জার আর পাওয়ার দুটোরই রিয়ালাইজেশন করাচ্ছিল। তখনই ইয়ানভু শাওলিনের পেছনে দাঁড়ায় আর নিজের দুটো হ্যান্ড দিয়ে শাওলিনের ডেলিকেট ওয়েস্ট হোল্ড করে নিজের ক্লোজ টানে। সাডেনলি ইয়ানভুকে নিজের এত ক্লোজ দেখে শাওলিন নিজের ভেতরে একটা অদ্ভুত ফিয়ার ফিল করছিল। ইয়ানভু শাওলিনের এত ক্লোজ থাকে যে ওর ব্রিদিংয়ের ওয়ার্মথ শাওলিনের নেকে পড়ছিল, আর ইয়ানভু শাওলিনের কানের কাছে লো ভয়েসে বলে, আমার কাছে থাকো, আমি তোমার সব ট্রাবল দূর করতে পারি। স্পেন্ড করে নেয়। সিন শিফট হয় আর আমরা 1 মাস আগে দেখি শাওলিন নিজের সিস্টার শুয়ের সাথে একটা নিউ সিটিতে ওর বাড়িতে থাকে। শুয়ে শাওলিনকে এই সিটির ব্যাপারে বলছিল, তখনই শুয়ের হেলথ সাডেনলি ডিটেরিওরেট হতে লাগে। শুয়ের ফেস পলক ফেলার মধ্যে হোয়াইট হয়ে যায় আর ও নিজের বেলি হোল্ড করে একটু সামনের দিকে বেন্ড হয়, কারণ শুয়ে প্রেগন্যান্ট ছিল। শুয়ের ডিটেরিওরেটিং হেলথ দেখে শাওলিনের আইজে কনসার্ন আর ফিয়ার ভেসে ওঠে আর ও প্যানিক করে শুয়েকে আশক করে, তুমি ঠিক আছো তো? তারপর শুয়ে নিজের রেস্টলেসনেস হাইড করার ট্রাই করে একটা ফেক স্মাইলের সাথে শাওলিনকে বলে, আমি একদম ঠিক আছি, আর এক্সকিউজ দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। শুয়ে চলে যাওয়ার পর শাওলিনের নজর বাইরে উইন্ডোতে রাখা কিছু ফ্লাওয়ার্সের ওপরে, আর শাওলিন ওই ফ্লাওয়ার্সের কাছে যায়। তখনই শাওলিন ওই ফ্লাওয়ার্সের মধ্যে একটা বাটারফ্লাই দেখতে পায়, যাকে দেখে শাওলিনের ফেসে একটা হালকা স্মাইল চলে আসে। আর ওই টাইম পর্যন্ত ওর এই ব্যাপারের কোনো আন্দাজ ছিল না যে ওই বাটারফ্লাই ও নিজে, যে কিনা আগে গিয়ে একটা অনেক বড় ডেঞ্জার, একটা অনেক বড় ট্র্যাপে ফেঁসে যাবে। সিন শিফট হয় আর আমরা রাতে দেখি শুয়ে ইয়েচেংয়ের সাথে একটা কারের ভেতরে বসে থাকে। শুয়ের আইজে একটা পেইনফুল হোক ছিল, যেটা ধীরে ধীরে ব্রোকেন হচ্ছিল। যখন ইয়েচেং ওকে কোল্ড ভয়েসে বলে, এই চাইল্ডকে যেতে হবে, এটা শোনার পর শুয়ের আগে চিৎকার করে ইয়েচেংকে বলে, তুমি বলেছিলে যে তুমি আমার জন্য যা কিছু করবে, তো এখন এইভাবে ব্যাকআউট ক্যান করছো? আর ইয়েচেংয়ের আইজে ইয়ানভুর ফিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছিল, আর ও একটা রুক্ষতার সাথে শুয়েকে বলে, ইয়ানভুকে তোমার আর এই চাইল্ডের ব্যাপারে সব জানা হয়ে গেছে, এই জন্য বেটার হবে যে তুমি এসব জলদি থেকে জলদি খতম করে দাও। যদি তুমি জেদ করো তো আমরা দুজনেই ডেঞ্জারে পড়ে যাব। তারপর শুয়ে ইয়েচেংয়ের ফেস কেয়ারফুলি দেখে ওকে বলে, তুমি একজন অ্যাডপ্টেড সনের থেকে এত বেশি কিভাবে ভয় পেতে পারো? আর যদি তুমি আমার কথা না মানো, তো আমি তোমার রিয়ালিটি সবাইকে বলবো। এটা বলার পর শুয়ের আগে ওখান থেকে চলে যায়। শুয়ে চলে যাওয়ার পর ইয়েচেং নিজের সাথে বলে, একে জানা নেই যে ইয়ানভু কতটা বেশি ডেঞ্জারাস। লাস্ট 8 বছরে যেই ইয়ানভুর সাথে পাঙ্গা নেওয়ার ট্রাই করেছে, ওর পরিণাম খুব বেশি ব্যাড হয়েছে। ইয়ানভু 30 বছরের মধ্যেই হংকংয়ের সবচেয়ে বেশি রিচ পারসন বনে গেছে। এই জন্য আমাকে এসব জলদি থেকে জলদি খতম করতে হবে। সিন শিফট হয় আর নেক্সট মর্নিং আমরা দেখি শাওলিনের ওর নিউ কোম্পানিতে ফার্স্ট ডে ছিল। শাওলিন নিজের মাইন্ডে থিঙ্কিং করছিল, আখিরকার এখন আমি ওটা করতে পারি যা আমি সব সময় থেকে চাইতাম। তখনই শাওলিনের কাছে ইয়ানভুর সেক্রেটারি ইভান আসে আর শাওলিনকে বলে, আপনি কি শুয়ের বোন? শাওলিন হ্যাঁতে রিপ্লাই দেয়, কিন্তু ইভানের নেক্সট ওয়ার্ডস শাওলিনের পায়ের তলা থেকে ল্যান্ডস্লিপ করিয়ে দেয়। বস আপনার সাথে আপনার সিস্টারের ব্যাপারে কিছু কথা বলতে চান। এটা শোনার পর ফিয়ারের কারণে শাওলিনের ব্রিদিং আটকে যায় আর ও নিজের মাইন্ডে থিঙ্কিং করে, আখির শুয়ে মিস্টার ইয়ানভুকে কিভাবে চেনে। তারপর কিছু সময় পর আমরা দেখি ইভান শাওলিনকে লিফটের ভেতরে বলে, আপনার সিস্টার মিস্টার ইয়ানভুকে বলেছেন যে ও প্রেগন্যান্ট। এটার মানে ও মিস্টার ইয়ানভুর অ্যাডপ্টেড ফাদারের মিস্ট্রেস। এটা শোনার পর শাওলিন পুরোপুরি শকড হয়ে যায়। তখনই শাওলিনের সামনে ইয়ানভুর বড় অফিস রুমের ডোর ওপেন হয়, যেখানে শুয়ে ইয়েচেংয়ের সামনে ল্যান্ডে বসেছিল। শুয়েকে নিজের সামনে এভাবে দেখে শাওলিন দৌড়ে শুয়ের কাছে যায় আর ওকে নিজের হ্যান্ডস দিয়ে লিফট করে নিজের ভেতরের প্যানিক হাইড করে ইয়ানভুর সামনে দাঁড়িয়ে যায়। তারপর শাওলিন একটা ডিপ ব্রিথ নেয় আর নিজের ভেতরে চলতে থাকা স্টর্ম সাপ্রেস করে একটা ট্রেমলিং ভয়েসে বলে, আমি নিজের সিস্টারের পক্ষ থেকে আপনার কাছে সরি চাইছি। শাওলিনের ভয়েস শুনে ইয়ানভু পেছনে টার্ন করে। সাডেনলি নিজের সামনে শাওলিনকে দেখে ইয়ানভুর পুরো ওয়ার্ল্ড স্টপ হয়ে যায়। ওর হার্ট জোরে বিট করতে লাগে। ইয়ানভুর ডিপ হান্টারের মতো আইস শাওলিনের ফেসে এভাবে টিকে ছিল, যেন ও ওই মোমেন্টে শাওলিনের সামনে নিজের সবকিছু হেরে বসেছে। তারপর শাওলিন শুয়েকে ডিস্ট্রাকশন থেকে সেভ করার ট্রাই করে ইয়ানভুকে বলে, আমার সিস্টারের কারণে আপনার যে প্রবলেম হয়েছে,
আমি ওটার জন্য সরি চাইছি। আমি এখনই নিজের সিস্টারকে সার্জারির জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু ইয়ানভুর ডিপ ব্ল্যাক নজর শাওলিনের স্কেয়ার্ড ফেসেটিকে ছিল। শাওলিন শুয়েকে নিজের সাথে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ইয়েচেং ইন্টেনশনালি শুয়েকে হিউমিলিয়েট করে বলে, এ নিজের লিমিট পর্যন্ত জানে না। এর মনে হয়েছিল এ আমার সামনে টিকতে পারবে। এটা শোনার পর শাওলিনের ফেস রাগে রেড হয়ে যায় আর ও পেছনে টার্ন করে ইয়েচেংয়ের আইজে কোনো ফিয়ার ছাড়া তাকিয়ে বলে, এতে আমার সিস্টারের মিস্টেক আছে, পার এটার মানে এটা নয় যে তোমার কোনো মিস্টেক নেই। আমার সিস্টার এখনও ইয়ং। ওটা তুমি যে এসব স্টার্ট করেছ। ইয়ানভু সামনে চুপচাপ বসেছিল, যেন ও নিজের শিকারকে ছট করতে দেখছে। ইয়ানভুর ফেসে একটা হালকা স্মাইল চলে আসে আর ও নিজের হেড নট করে বলে, এতে আমার ফাদারের মিস্টেক আছে। তখনই ইয়ানভুর মাইন্ডে একটা পুরনো মেমোরি কোনো স্টর্মের মতো ফ্রেশ হয়ে যায়। ইয়ানভুর মাদার ওকে একটা ইউজলেস ফেট মানতেন। এই জন্য ও ইয়ানভুকে সবসময় দূরে রাখতেন, যাতে ওর কারণে ওনাদের ফ্যামিলির ওপর কোনো প্রবলেম না আসে। তখনই ইয়েচেং কথা ঘোরানো ট্রাই করে বলে, আমি তোমাকে এসবের বদলে 20 মিলিয়ন দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু তখনই শাওলিন ইয়েচেংয়ের কথা পুরোপুরি ইগনোর করে শুয়েকে নিজের সাথে ওখান থেকে নিয়ে চলে যায়। শাওলিন চলে যাওয়ার পর ইয়েচেং ইয়ানভুকে নিজের ডিফেন্সে হ্যাকলাতে কিছু বলার ট্রাই করে। ইয়ানভুর ফেস স্টোনের মতো শক্ত ছিল আর ও ইয়েচেংয়ের কথা মাঝপথেই কাট করে বলে, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। এই জন্য এখন আপনার এখান থেকে যাওয়া উচিত। এটা একটা কোল্ড ইনসাল্ট ছিল, যেটা ইয়েচেংকে রিমাইন্ড করিয়ে দিল যে রিয়েল পাওয়ার আসলে কার হাতে আছে। সিন শিফট হয় আর নেক্সট মর্নিং আমরা দেখি ইয়ানভু নিজের বাইকে একটা রেসিং ট্র্যাকে আছে। নিজের রেস খতম করার পর ইয়ানভু নিজের ফ্রেন্ড শুর কাছে আসে। কিন্তু ইয়ানভুর পুরো ফোকাস তখনও ওই মোমেন্টে ছিল, যখন ও শাওলিনকে কাল প্রথমবার নিজের সামনে দেখেছিল। ইয়ানভুকে নিজের সামনে এভাবে হারিয়ে যেতে দেখে শু ওকে বলে, মনে হচ্ছে তোমার ফোকাস কোথাও অন্য জায়গায় আছে। কিন্তু শাওলিনের কথা থিঙ্কিং করতে করতেই ইয়ানভুর ফেসে একটা হালকা স্মাইল চলে আসে। তখনই ইয়ানভুর ফোনে একটা মেসেজ আসে আর ও জানতে পারে যে শাওলিন নিজের জব লিভ করে দিয়েছে। ওই মেসেজ দেখার পর ইয়ানভুর আইব্রোজ হালকা ওপরে উঠে যায় আর ও নিজের মাইন্ডে থিঙ্কিং করে, তো তুমি আমাকে নিজের থেকে দূরে করার ট্রাই করছো। আর এদিকে আমরা শাওলিনকে দেখি, যে কিনা ফিয়ার আর প্যানিকে শুয়েকে সার্চ করছিল, কারণ শুয়ে সার্জারি থেকে বাঁচার জন্য নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। শাওলিন ফিয়ারের কারণে চিৎকার করতে করতে শুয়েকে রোডে সার্চ করছিল। তখনই শাওলিনের নজর নিজের সামনে যায়, যেখানে মানুষের ভিড় জমেছিল। চারদিকে একটা হেভি সাইলেন্স ছিল। তারপর শাওলিন মানুষের ফিয়ারে ভরা ফিসফিসানি শুনতে পায়। মনে হচ্ছে ওখানে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখে তো মনে হচ্ছে ও খুব ইয়াং। শাওলিন ভয় পেতে পেতে ধীরে ধীরে নিজের স্টেপস সামনে বাড়ায়। নিজের সামনে শুয়েকে ওই কন্ডিশনে দেখে শাওলিনের পুরো ওয়ার্ল্ড কমপ্লিটলি শ্যাটার হয়ে যায়। ওর হ্যান্ডস ট্রেম্বল করতে থাকে আর ও নিজের হোশ হারিয়ে বসে। নেক্সট সিনে আমরা দেখি শাওলিন হসপিটালের করিডোর থেকে শুয়েকে দেখছিল। তখনই ওর কাছে ডক্টর লু এসে বলেন, আপনি 2 দিন ধরে হসপিটালের বিল পে করেননি, আর আপনার সিস্টারের সার্জারির জন্য আপনাকে 20 মিলিয়নের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এটা বলার পর ডক্টর লু ওখান থেকে চলে যান। শাওলিনের কাছে এখন আর কোনো ওয়ে বাকি ছিল না। তাই ও নিজের ট্রেম্বলিং হ্যান্ডস দিয়ে ফোন বের করে মিনহুকে মেসেজ করে, তুমি কি আমাকে ওই মানিটা ব্যাক করতে পারো যা তুমি আমার থেকে নিয়েছিলে। শাওলিনের ফেসে এমন একটা হেল্পলেসনেস ছিল, যেটা ও চেয়েও হাইড করতে পারছিল না। তখনই শাওলিনের ফোনে মিনহুর রিপ্লাই আসে, আজ ইভিনিংয়ে ডিনারে মিট করি। ওখানেই আমি তোমাকে তোমার মানি রিটার্ন করে দেব। সিন শিফট হয় আর ইভিনিংয়ে আমরা দেখি ইয়ানভু শাওলিনের টেবিলের ঠিক সামনে আগে থেকেই বসেছিল। গার্ডেনের কোল্ড এয়ার শাওলিনের ফেসে লাগছিল। শাওলিনকে নিজের সামনে দেখে ইয়ানভুর হার্ট জোরে বিট করতে শুরু করে। তখনই আচমকা মিনহু শাওলিনের কাছে চলে আসে। শাওলিনকে অন্য একটা ম্যানের সাথে দেখে ইয়ানভুর ফেসে ওর অবসেশন আর পজেসিভনেস পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছিল। ও নিজের মাইন্ডে থিঙ্কিং করে, তো তাহলে শাওলিনের একটা বয়ফ্রেন্ড আছে। আমার কি ব্যাকআউট করা উচিত? যদি পুরো ওয়ার্ল্ডের এগেইনস্টে গিয়ে তোমাকে চুজ করা রং হয়, তাহলে তুমি আমাকে ভিলেন ভাবো। আর যদি একটা ওম্যানের জন্য লড়াই করা ক্রাইম হয়, তাহলে তুমি আমাকে ক্রিমিনাল ভাবো। আর যদি তোমাকে লাভ করা আমার ডিস্ট্রাকশন হয়, তাহলে জেনে রেখো আমি অনেক আগেই তোমার ফিটে বো ডাউন করে বসে আছি। শাওলিনকে নিজের সামনে দেখতে দেখতে ইয়েনভুর ফেসে একটা ডেঞ্জারাস স্মাইল চলে আসে। আর এদিকে আমরা শাওলিনকে দেখি, যার আইজে মিনহুর জন্য শুধু হেট্রেডি ছিল। আর ও মিনহুকে বলে, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার মানি ব্যাক করবে। তারপর মিনহু শাওলিনকে বলে, এতই বা জলদি কিসের? আমরা অনেক মাস ধরে একে অপরকে দেখিনি। তোমার কি আমার ব্যাপারে কিছু জানতে ইচ্ছে করে না? তারপর শাওলিন ঠান্ডা গলায় বলে, আমার তোমার ব্যাপারে কিছু জানার দরকার নেই। জলদি করো, আমার মানি ব্যাক করো। আমার এখনই ওটার খুব নিড আছে। তারপর মিনহু একটু সামনে বেন্ড হয়ে ফেক কমফোর্ট দেখিয়ে বলে, আমার তোমার জন্য ব্যাড লেগেছিল। আমি নিজের বিজনেস স্টার্ট করেছিলাম আর তোমার সিস্টার আমাকে খুব লাইক করত। এতটাই যে ও আমার বিজনেসের জন্য মানিও দিয়েছিল। আমার কাছে আর কোনো ওয়ে ছিল না।
এই জন্য তোমার আমাকে আন্ডারস্ট্যান্ড করা উচিত। মিনহুর মুখ থেকে এসব কথা শোনার পর শাওলিনের ভেতরের রাগ আর কন্ট্রোলে থাকে না। ও বলে, আমি আগে কাউকে নিজের ধোঁকাবাজিকে এত বড় বড় কথা বলে জাস্টিফাই করতে শুনিনি। তারপর মিনহু নিজের হ্যান্ড সামনে বাড়িয়ে শাওলিনের হ্যান্ড হোল্ড করা ট্রাই করতে করতে বলে, এখন আমি সিঙ্গেল আছি। যদি তুমি চাও তাহলে আমি আবার তোমার সাথে থাকতে পারি। এটা শুনেই শাওলিন প্যানিক করে নিজের হ্যান্ড সঙ্গে সঙ্গে পেছনে টেনে নেয়। মিনহু আরও কিছু বলার আগেই একজন ওয়েটার এসে মিনহুকে বলে, স্যার, আপনাকে ভেতরের প্রাইভেট রুমে ডাকা হয়েছে। ওয়েটারের কথা শুনেই মিনহু ওখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি মিনহু রেস্তোরাঁর প্রাইভেট রুমে ঢোকে। গোয়াংভু মিনহুর সামনে বসেছিল, আর পুরো রুমের এয়ারে একটা অদ্ভুত টেনশন আর ফিয়ার ছড়িয়েছিল। মিনহুকে নিজের সামনে দেখে গোয়াংভু নিজের মাইন্ডে থিঙ্কিং করে, তো এই ওর বয়ফ্রেন্ড। তখনই মিনহু একটু সামনে বেন্ড হয়ে গোয়াংভুর দিকে নিজের বিজনেস কার্ড বাড়িয়ে হ্যাকলাতে হ্যাকলাতে বলে, এটা আমার বিজনেস কার্ড। আমি হোপ করি আপকামিং টাইমে আপনি আমার সাথে কাজ করতে লাইক করবেন। তারপর গোয়াংভু কার্ডটা নিজের হ্যান্ডে নিয়ে নিজের মাইন্ডে থিঙ্কিং করে, তো এটাই ওর চয়েস। একে রাস্তা থেকে সরানো খুব ইজি হবে। তারপর মিনহু গোয়াংভুকে বলে, আমি আপনাকে আর ডিস্টার্বও করব না, আর ওখান থেকে চলে যেতে লাগে। ঠিক তখনই গোয়াংভু সাডেনলি মিনহুকে থামিয়ে জিজ্ঞেস করে, ও কি তোমার গার্লফ্রেন্ড? আমি ওকে চাই। এই জন্য তোমাকে ব্যাকআউট করতে হবে। মিনহুর নজর নিজের সামনে বসে থাকা শাওলিনের দিকে যায়, আর ও সঙ্গে সঙ্গেই আন্ডারস্ট্যান্ড করে নেয় যে গোয়াংভুর ইশারা শাওলিনের দিকেই। গোয়াংভুর ওয়ার্ডসে কোনো রিকোয়েস্ট ছিল না, বরং এমন একটা জেদ আর অবসেশন ছিল যেটাকে রিফিউজ করা প্রায় ইম্পসিবল ছিল। তারপর কিছু সময় পর আমরা দেখি মিনহু শাওলিনের কাছে ফিরে আসে আর ওকে একটা কার্ড দিয়ে বলে, যদি তোমার কোনো জিনিসের নিড হয় তাহলে এই পার্সনকে কন্ট্যাক্ট করো, এ তোমার হেল্প করতে পারবে। শাওলিনের মনে হয় মিনহু শুধু এক্সকিউজ দিচ্ছে, তাই ও রাগে বলে, এইভাবে কথা ঘোরানো স্টপ করো। যদি তুমি আমাকে আমার মানি রিটার্ন না করতে চাও তাহলে আমার টাইম ওয়েস্ট করো না। এটা বলেই শাওলিন ওখান থেকে চলে যেতে লাগে। কিন্তু তখনই মিনহু ওকে আটকে বলে, তুমি এখনও বিলকুল জেদি আছো, কিন্তু এই ওয়ার্ল্ডে জেদি হওয়া তোমাকে হেভি লসে ফেলে দিতে পারে। এটা বলার পর মিনহু শাওলিনের মানি রিটার্ন করে দেয় আর ওখান থেকে চলে যায়। মিনহু চলে যাওয়ার পর শাওলিনও ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওর ফোনে হসপিটাল থেকে কল আসে। এখন শাওলিনের কাছে আর কোনো ওয়ে বাকি ছিল না, তাই ও ওই কার্ডটা নিজের মুঠোর মধ্যে শক্ত করে হোল্ড করে নেয়, যেন ওটাই ওর লাস্ট হোপ। তারপর সিন শিফট হয়। কিছু সময় পর আমরা দেখি শাওলিন ওই কার্ডে লেখা লাক্সারিয়াস প্রাইভেট রুমে পৌঁছে যায়। রুমের ভেতরে একটা অদ্ভুত সাইলেন্স ছিল। ঠিক তখনই ডোর ওপেন হয় আর শাওলিন নিজের সামনে গোয়াংভুকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়। গোয়াংভু ধীরে ধীরে নিজের স্টেপস সামনে বাড়িয়ে শাওলিনের ঠিক সামনে এসে বসে পড়ে। শাওলিন তখনও ওখানেই দাঁড়িয়েছিল, ওর দুই হ্যান্ড একসাথে শক্ত করে ধরা ছিল। গোয়াংভুকে নিজের সামনে দেখে শাওলিনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। গোয়াংভু শাওলিনকে এভাবে প্যানিক করতে দেখে শান্ত গলায় বলে, তোমার এভাবে আমাকে ভয় পাওয়ার কোনো নিড নেই, আরাম করে বসো। তারপর শাওলিন গোয়াংভুর কথা মেনে ওর সামনে বসে পড়ে আর প্যানিক করা গলায় বলে, মিস্টার গোয়াং, আপনি কি ওই কারটা আমার কাছে পৌঁছিয়েছেন? তখনই গোয়াংভু নিজের হেভি ভয়েসে বলে, তুমি কি জানতে চাও না তোমার সিস্টারের অ্যাক্সিডেন্টের পেছনে আসলে কার হাত ছিল? তোমার কি কোনো আন্দাজ আছে তুমি কত বড় একটা ডেঞ্জারের মধ্যে আছো? এটা শোনার পর শাওলিন সারপ্রাইজড হয়ে গোয়াংভুকে জিজ্ঞেস করে, কিন্তু আপনি আমার হেল্প কেন করতে চান? গোয়াংভুর ফেসে একটা হালকা স্মাইল চলে আসে। তারপর ও শাওলিনের দিকে তাকিয়ে বলে, শাওলিন, যাতে আমি তোমাকে সেফ আর নিজের ক্লোজ রাখতে পারি। ফিয়ার আর প্যানিকে শাওলিনের হার্টবিট ফাস্ট হতে লাগে আর ও গোয়াংভুকে বলে, মিস্টার গোয়াং, আমার কাছে আপনার এই গেমসের জন্য বিলকুলও টাইম নেই। তারপর গোয়াংভু একটা ডেঞ্জারাস স্মাইল নিয়ে শাওলিনের আইজে তাকিয়ে বলে, এই ওয়ার্ল্ডে প্রতিটা জিনিস কোনো না কোনো প্রাইসের সাথে মেলে। আমি তোমার সিস্টারের জন্য সবচেয়ে ভালো ডক্টর আর সবচেয়ে কস্টলি ট্রিটমেন্টের অ্যারেঞ্জ করব। তোমার যা চাই আমি তোমাকে সবকিছু দেওয়ার জন্য রেডি আছি, তুমি চাইলে আমার ইউজ করো। এটা শোনার পর শাওলিন নিজের পুরো কারেজ গ্যাদার করে গোয়াংভুকে বলে, তুমি একজন ম্যাডার শেমলেস পারসন, আমার তোমার কোনো নিড নেই। এটা বলেই শাওলিন ওখান থেকে চলে যেতে লাগে। কিন্তু তখনই গোয়াংভু শান্ত গলায় বলে, আমার কোনো জলদি নেই, তুমি নিজের ডিসিশন আরামসে জানাতে পারো। কিন্তু শাওলিন একবারও পেছনে টার্ন না করে ওখান থেকে চলে যায়। তারপর সিন শিফট হয়। কিছু সময় পর আমরা দেখি শাওলিন হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। তখনই ভিনসেন্ট দৌড়ে শাওলিনের কাছে আসে আর ওর হাতে একটা খাম দিয়ে বলে, কম্পেনসেশনে আমরা এইটুকুই পেয়েছি। শাওলিন খামটা ওপেন করে দেখে ওর ভেতরে জাস্ট 10,000 ইয়ান আছে। এটা দেখে শাওলিন প্যানিক আর সারপ্রাইজড হয়ে বলে, জাস্ট 10,000 ইয়ান? এতে তো কিছুই হবে না। তখনই ভিনসেন্ট শাওলিনকে বলে, আমি একটা ভীষণ অদ্ভুত ব্যাপার জানতে পেরেছি। যে ড্রাইভারের কারণে তোমার সিস্টারের এই কন্ডিশন হয়েছে, ওকে রিসেন্টলি জেল থেকে রিলিজ করা হয়েছিল। আমাদের ডাউট আছে যে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়।
কারণ তারপর ওই পার্সনের অ্যাকাউন্টে কোথাও থেকে 1 মিলিয়নেরও বেশি ইয়ান ট্রান্সফার হয়েছে। এটা শোনার পর শাওলিনের হোশ উড়ে যায় আর ও নিজের মাইন্ডে থিঙ্কিং করে, এটার মানে এটা কোনো নরমাল অ্যাক্সিডেন্ট ছিল না, এর পেছনে সত্যিই কেউ আছে। তারপর নেক্সট সিনে আমরা দেখি শাওলিন হসপিটালের করিডোরে একা বসে আছে। ওই মোমেন্টে গুয়াংভুর বলা কথাগুলো শাওলিনের মাইন্ডে কোনো স্টর্মের মতো ঘুরছিল। আমি তোমার হেল্পও করতে পারি, সবচেয়ে ভালো ডক্টর, সবচেয়ে কস্টলি ট্রিটমেন্ট, আমি তোমাকে সবকিছু দিতে পারি। ব্যাস, এখন শাওলিনের সামনে ওই ডেঞ্জারাস ম্যান গুয়াংভুর শর্তের সামনে বো ডাউন করা ছাড়া আর কোনো ওয়ে বাকি ছিল না। তারপর শাওলিন কাঁপতে কাঁপতে নিজের ফোন কষে হোল্ড করে নেয় আর গুয়াংভুকে কল করে। এদিকে গুয়াংভু আগ্রহের সাথে শাওলিনের ফোনের ওয়েট করছিল আর ফার্স্ট রিংয়েই শাওলিনের ফোন রিসিভ করে নেয়। গুয়াংভুর হেভি ভয়েস শুনে ফিয়ারের কারণে শাওলিনের ব্রিদিং ফাস্ট হয়ে যায় আর ও গুয়াংভুকে বলে, আমি তোমার শর্তে এগ্রি। এদিকে গুয়াংভুর ফেসে একটা আলাদা গ্লো চলে আসে আর ও মিররের সামনে দাঁড়ায়, যেখানে এই মোমেন্টেও ও নিজের সামনে শাওলিনকে দেখতে পাচ্ছিল। এখন ওর হার্ট ওর কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল আর ও শাওলিনের জন্য যেকোনো লিমিট ক্রস করতে রেডি ছিল। তারপর কিছু সময় পর আমরা দেখি রাতের ডার্কনেস আরও ডিপ হয়ে যায় আর শাওলিন প্যানিক করতে করতে গুয়াংভুর ম্যানশনে আসে, যেখানে গুয়াংভু আগ্রহের সাথে শাওলিনের ওয়েট করছিল। গুয়াংভুর ডিপ নজর শাওলিনের স্কেয়ার্ড আর প্যানিকড ফেসে টিকে ছিল আর ও ধীরে ধীরে নিজের স্টেপস শাওলিনের দিকে বাড়ায়। গুয়াংভুকে নিজের দিকে আসতে দেখে শাওলিনের ব্রিদিং ফাস্ট হতে লাগে। তখনই গুয়াংভু আগে বেন্ড হয়ে শাওলিনের নেকের ক্লোজ আসে আর লো ভয়েসে শাওলিনকে বলে, ফিকর করো না, আমি তোমার সাথে সবসময় ভালো থাকব। শাওলিন গুয়াংভুর কথার কোনো রিপ্লাই দেয় না। তারপর গুয়াংভু একটু ব্যাকআউট করে শাওলিনকে টেবিলের ওপর রাখা ফাইলের দিকে ইশারা করে বলে, আমি চাই তুমি আমার কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড বনো। তারপর শাওলিন নিজের মাইন্ডে থিঙ্কিং করে, আমি কি অন্য কোনো বড় ডেঞ্জারে পড়ে যাচ্ছি না তো? আর এই মোমেন্টে আমার জাস্ট নিজের সিস্টারের ব্যাপারে থিঙ্কিং করা উচিত। আর শাওলিন ওই কন্ট্রাক্টে সাইন করে দেয়। তারপর কিছু সময় পর আমরা দেখি গুয়াংভু শাওলিনের সামনে বসে থাকে। ওর অরা এত বেশি ডার্ক আর ডোমিনেটিং ছিল যে চারপাশের এয়ারও হেভি ফিল হতে লাগছিল আর গুয়াংভু হেভি ভয়েসে শাওলিনকে বলে, এদিকে আমার কাছে এসো। তারপর শাওলিন ধীরে ধীরে ভয় পেতে পেতে নিজের স্টেপস গুয়াংভুর দিকে বাড়ায় আর গুয়াংভুর সামনে এসে দাঁড়িয়ে যায়। গুয়াংভু নিজের পলক না ফেলে শাওলিনের ফেসের দিকে তাকিয়েছিল আর শাওলিনকে বলে, মনে রেখো, এদিকে তুমি নিজের উইশে এসেছ। আমি তোমাকে যাওয়ার সুযোগ দিয়েছিলাম, এই জন্য এখন তুমি আমার রেসপন্সিবিলিটি। এটা শোনার পর শাওলিন ফিয়ারের কারণে নিজের হ্যান্ডস আরও শক্ত করে কষে নেয়। তখনই গুয়াংভু শাওলিনের কোষে রাখা হ্যান্ডসের দিকে তাকিয়ে ওর হ্যান্ড হোল্ড করে ধীরে ধীরে ওকে নিজের ক্লোজ টেনে আনে। তারপর শাওলিনের ওয়েস্ট হোল্ড করে ওকে নিজের কোলে বসিয়ে নেয়। গুয়াংভুকে নিজের এত ক্লোজ দেখে শাওলিনের ব্রিদিং আরও ফাস্ট হতে থাকে। তখনই গুয়াংভু লো ভয়েসে বলে, এত ভয় পাওয়ার কোনো নিড নেই, আমি জাস্ট তোমাকে নিজের ক্লোজ রাখতে চাই। তারপর শাওলিন প্যানিক করে নিজের হ্যান্ডস আরও শক্ত করে কষে নেয় আর নিজের ফেস অন্যদিকে টার্ন করা ট্রাই করে। কিন্তু তখনই গুয়াংভু নিজের হ্যান্ড দিয়ে শাওলিনের ফেস আবার নিজের দিকে টার্ন করিয়ে আচমকাই ওকে কিস করে। শাওলিন বারবার গুয়াংভুকে নিজের থেকে দূরে করা ট্রাই করছিল, কিন্তু গুয়াংভু ওকে ততক্ষণ কিস করতে থাকে যতক্ষণ না ওদের দুজনেরই ব্রিদিং প্রায় আউট হয়ে যায়। তারপর সিন শিফট হয় আর নেক্সট ডে আমরা দেখি সকালের লাইট ওয়ালে এসে পড়ছিল। গুয়াংভু নিজের জায়গায় বসেছিল। তখনই ওর সামনে শাওলিন এসে দাঁড়ায়। শাওলিনকে নিজের সামনে নিজের গার্লফ্রেন্ড হিসেবে দেখে গুয়াংভুর ব্লিডিং আবার ফাস্ট হয়ে যায়। ওই মোমেন্টে গুয়াংভুর আইস শাওলিনের ফেস থেকে 1 সেকেন্ডের জন্য সরছিল না। তারপর ও শাওলিনের ক্লোজ এসে বলে, আমার সাথে চলো। শাওলিনও কোনো কথা না বলে গুয়াংভুর কথা মেনে ওর পেছনে পেছনে যেতে থাকে। তারপর কিছু সময় পর আমরা দেখি গুয়াংভু শাওলিনকে নিজের সাথে একটা লাউঞ্জের প্রাইভেট রুমে নিয়ে আসে। গুয়াংভুকে শাওলিনের সাথে দেখে ওখানে প্রেজেন্ট প্রতিটা মানুষ পুরোপুরি শকড হয়ে যায়। তখনই একজন পার্সন গুয়াংভুকে জিজ্ঞেস করে, ফার্স্ট টাইম তোমাকে কোনো ওম্যানের সাথে দেখা গেল, ও কি তোমার গার্লফ্রেন্ড? তখনই আরও কিছু মানুষ নিজেদের মধ্যে ফিস করে বলতে থাকে, যেসব মেয়েরা গুয়াংভুকে লাইক করত ওরা সবাই সুপারমডেল, সেলিব্রিটি আর বড় বড় ফ্যামিলির মেয়েরা ছিল। কিন্তু গুয়াংভু সবাইকে রিজেক্ট করে দিয়েছে। এ ওর গার্লফ্রেন্ড নয়, বরং হয়তো কোনো সেক্রেটারি হবে। কিন্তু তখনই গুয়াংভু কোনো হেজিটেশন ছাড়াই সবার সামনে বলে, এ আমার গার্লফ্রেন্ড। আর এদিকে শাওলিন নিজের মাইন্ডে থিঙ্কিং করছিল, আমি এখন খাঁচায় বন্দি একটা বার্ড। গুয়াংভুর মতো মানুষ কাউকে সত্যি সত্যি লাভ করতে পারে না। এ জাস্ট আমার থেকে আমার সিস্টারের রিভেঞ্জ নিতে চায়। এটা থিঙ্কিং করতে করতেই শাওলিন ওখানে রাখা একটা ওয়াইনের গ্লাস তুলে নেয় আর এক নিঃশ্বাসে ওটা ড্রিঙ্ক করতে শুরু করে। যেমনকি ও ওই মোমেন্টে নিজের সব পেইন ওয়াইনের বাহানায় ডুবিয়ে দিতে চায়। আর লোকে ভর্তি রুমেও গুয়াংভুর পুরো ফোকাস শাওলিনের ওপর ছিল আর গুয়াংভু শাওলিনের হ্যান্ডস হোল্ড করে ওকে আটকে ওকে বলে, তুমি আচমকা এত ওয়াইন ক্যান ড্রিঙ্ক করছ? ওই মোমেন্টে গুয়াংভুর আই যে শাওলিনের জন্য ওর কনসার্ন ক্লিয়ার দেখা যাচ্ছিল আর ও শাওলিনের হ্যান্ডস থেকে ওই ওয়াইনের বোতলটা নিয়ে ওটা নিচে রেখে দেয়। আর তখনই শাওলিন গুয়াংভুর আই যে দেখে ওকে বলে, মিস্টার গুয়াং, কন্ট্রাক্টেও কি ওয়াইন ড্রিঙ্ক করাও অ্যালাউড নয়?
তারপর গুয়াংভু শাওলিনের হ্যান্ডস হোল্ড করে আর শাওলিনকে সবার সামনে থেকে নিজের সাথে বাইরে নিয়ে আসে। শাওলিনের স্টেটাস লক ছিল আর ও গুয়াংভুর গ্রিপ থেকে বাঁচা ট্রাই করতে করতে ওকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? করিডোরে ওদের দুজন ছাড়া আর কেউ ছিল না। গুয়াংভু শাওলিনকে একটা ওয়ালের সাপোর্টে টেকায় আর ওর হেডের ওপর নিজের হ্যান্ড রেখে ওকে কিস করে। শাওলিন গুয়াংভুকে নিজের থেকে দূরে করা ট্রাই করছিল, আর গুয়াংভু শাওলিনকে কিস করতে করতে একটা প্রাইভেট রুমের দিকে নিয়ে যায়। এখন শাওলিনের ব্রিদিং আউট হতে লাগে আর গুয়াংভু শাওলিনের সামনে বসতে বসতে ওকে কিস করতে করতে ওর লেগস ম্যাসাজ করতে লাগে। তারপর গুয়াংভু ধীরে ধীরে নিজের হ্যান্ডস শাওলিনের নিচ থেকে ওপরের দিকে নিয়ে আসে। আর তখনই শাওলিন প্যানিক করে ওর হ্যান্ডস হোল্ড করে নেয়। তারপর গুয়াংভু শাওলিনকে বলে, যখন তুমি এভাবে আমার কথা মানো না, তো আমি তোমার জন্য আরও বেশি ক্রেজি হতে লাগি। এটা বলার পর গুয়াংভু নিজের হ্যান্ড শাওলিনের ফেসে রাখে আর অন্য হ্যান্ড দিয়ে ওর ওয়েস্ট হোল্ড করে ওকে নিজের ক্লোজ টেনে কিস করে। তারপর শাওলিন নিজের মাইন্ডে থিঙ্কিং করে, এই মোমেন্টে আমি একে অফ করতে পারি না, আর ও গুয়াংভুর ফেস হোল্ড করে ওকে কিস করে। তারপর সিন শিফট হয় আর রাতে আমরা দেখি ডার্কনেস আরও ডিপ হচ্ছিল আর মেড ডাইনিং টেবিলে প্লেটস লাগাচ্ছিল। তখনই শাওলিন মেডের কাছে যায় আর ওর হেল্প করার ট্রাই করতে করতে ওকে বলে, আমিও আপনার হেল্পও করছি। এটা বলার পর শাওলিন আগে আসে আর ডাইনিং টেবিলে প্লেটস লাগাতে লাগে। আর তখনই ওর পেছনে একটা চেনা ভয়েস আসে, আমার গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও তোমার এসব করার কি নিড আছে? গুয়াংভু নিজের হেভি ভয়েসে বলে। কিন্তু আচমকাই গুয়াংভুর ভয়েস শুনে ফিয়ারের কারণে শাওলিন কেঁপে ওঠে আর ওর হ্যান্ড থেকে প্লেটটা নিচে পড়ে যায়। এটা দেখে শাওলিন প্যানিক করে ভাঙা প্লেটটা নিজের হ্যান্ড দিয়ে তুলতে যায়, কিন্তু সেই সময় ওর ফিঙ্গারে কেটে যায়। এটা দেখেই গুয়াংভু এক সেকেন্ডও ওয়েস্ট না করে সাডেনলি দৌড়ে শাওলিনের কাছে চলে আসে। তারপর শাওলিনের কাঁপতে থাকা হ্যান্ড নিজের স্ট্রং হ্যান্ড দিয়ে হোল্ড করে ওর কাটা ফিঙ্গারটা নিজের লিপসের ভেতর চেপে ধরে। গুয়াংভুর মতো স্টোনহার্টেড পার্সনকে নিজের জন্য এতটা কনসার্নড হতে দেখে শাওলিন পুরোপুরি শকড হয়ে যায় আর নিজের মাইন্ডে থিঙ্কিং করে, এ কি সত্যিই ততটাই ব্যাড যতটা লোকে ওর ব্যাপারে বলে? আখির ও আমার সাথে এইভাবে কেন বিহেভ করছে? তারপর শাওলিন প্যানিক করে নিজের হ্যান্ড পেছনে টেনে নেয়। কিন্তু গুয়াংভু শাওলিনকে নিজের থেকে দূরে যেতে দেওয়ার বদলে আরও ক্লোজ এসে ওকে নিজের কোলে তুলে নেয়। শাওলিন কিছু বলার আগেই গুয়াংভু মেডের কাছ থেকে মেডিসিন নিয়ে শাওলিনকে কোলে করেই বেডরুমে নিয়ে যায়। তারপর সিন শিফট হয়। নেক্সট মর্নিং আমরা দেখি শাওলিন গুয়াংভুর সাথে ওর কারে বসে আছে। তখন গুয়াংভু শাওলিনকে বলে, কাল রাতের জন্য আমাকে ফরগিভ করে দিও। আমি এইভাবে তোমাকে ফোর্সফুলি নিজের কোলে তুলতে চাইনি, কিন্তু তুমি সবসময় আমার থেকে দূরে যাওয়ার ট্রাই করো। তুমি কি আমাকে হেট করো? কিন্তু শাওলিন কথা ঘোরানোর ট্রাই করে আর গুয়াংভুকে বলে, আমার সিস্টারের হেল্প করার জন্য তোমাকে থ্যাংক ইউ। গুয়াংভুর নজর তখনও শাওলিনের ফেসের ওপরই ছিল। তারপর ও বলে, তুমি নিজের সিস্টারের লাইফের জন্য এতটা হার্ড ওয়ার্ক করছ, কিন্তু ওর কি তোমার এই সব স্যাক্রিফাইসের কথা মনেও থাকবে? তখন শাওলিন মাসুমিয়তের সাথে বলে, চাইল্ডহুডে আমার এক উইক ধরে খুব হেভি ফিভার ছিল। তখন আমার সিস্টারের মনে হয়েছিল আমি ওকে লিভ করে চলে যাব। ওর আইস থেকে টিয়ার্স থামছিলই না। ও ক্রাই করতে করতে আর শাউট করতে করতে আমাকে বলেছিল, সিস্টার, আমাকে একলা লিভ করে যেও না। গুয়াংভুর নজর শাওলিনের মাসুম ফেসের ওপর স্থির ছিল আর ও কোনো কথা না বলে শুধু ওর কথা শুনছিল। তারপর শাওলিন আবার বলতে শুরু করে, যখন আমার সিস্টার ইউনিভার্সিটিতে ছিল, ও জানত যে ঘরের মানির কন্ডিশন তেমন ভালো নয়। এই জন্য ও পার্ট টাইম জব করত। এমনকি ওই মানি দিয়েই আমার জন্য প্রায় গিফট আনত। আমরা কখনো ফাদার আর মাদারের লাভ পাইনি, এই জন্য হয়তো ও রং পথ চুজ করেছিল। কিন্তু আমার কাছে ফ্যামিলি বলতে শুধু আমার সিস্টারই আছে। এই জন্য আমি ওকে কখনো একলা লিভ করতে পারব না। শাওলিনের মুখে এসব কথা শোনার পর গুয়াংভুর স্টোন হার্ট এক মোমেন্টেই মেল্ট হয়ে যায়, কারণ ও নিজের পুরো লাইফে কখনো কারো রিয়েল লাভ ফিল করেনি। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি গুয়াংভুর মাদার সবসময় ওকে একটা ব্যাড লাক মনে করত। কিন্তু লিমিট তো তখনই ক্রস হয়ে যায় যখন গুয়াংভুর ফাদার নিজের সাথে একজন মিস্ট্রেসকে নিয়ে বাড়িতে আসে, আর গুয়াংভুর মাদার নিজের সব অ্যাঙ্গার গুয়াংভুর ওপর নামিয়ে দেয়, কারণ ওর মনে হচ্ছিল এই সব কিছুর জন্য দায়ী গুয়াংভুর ব্যাড লাক। ওর গুয়াংভু তো জানতই না আখির ওর ফল্টটা কী ছিল। গুয়াংভুর মাদার অ্যাঙ্গারে শাউট করতে করতে বলে, তুমি যার সাথেই থাকবে সবসময় ওর লাইফে শুধু ব্যাড লাকই নিয়ে আসবে। এই জন্য তোমার এই ওয়ার্ল্ড থেকে চলে যাওয়া উচিত। এটা বলেই ও গুয়াংভুকে সবসময়ের জন্য একলা রেখে ওখান থেকে চলে যায়। গুয়াংভুর আইস ফিয়ারের কারণে বড় হয়ে গিয়েছিল আর ও টিয়ার্স ওকের মাঝেই আটকে ছিল। ওই মোমেন্টেই ও আন্ডারস্ট্যান্ড করে নিয়েছিল যে এই ওয়ার্ল্ডে এখন ওর আপন বলতে আর কেউ নেই। তারপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। আমরা দেখি গুয়াংভু আর নিজের ফিলিংস হাইড করতে পারে না। তাই শাওলিনকে সবসময় নিজের ক্লোজ রাখার জন্য ওর ফেসের দিকে তাকিয়ে বলে, কেমন হবে যদি আমি ওই কন্ট্রাক্টটাই শেষ করে দিই? এটা শুনে শাওলিন সারপ্রাইজড হয়ে গুয়াংভুর দিকে তাকিয়ে বলে, কি মিনিং তোমার? গুয়াংভুর হান্টারের মতো আইস শাওলিনের ফেসের ওপর আরও ডিপ হয়ে যায়।
তারপর ও বলে আমি চাই তুমি আমার কন্ট্রাক্টেড গার্লফ্রেন্ড নয়, বরং আমার রিয়েল গার্লফ্রেন্ড দোনো। শুধু আমার সাথে থাকো, বদলে আমি তোমার সব মুসিবত সলভ করে দেব। এটা শুনে শাওলিনের আইস সারপ্রাইজে বড় হয়ে যায় আর ও নিজের মাইন্ডে থিঙ্কিং করে এ কি পুরোপুরি ম্যাড হয়ে গেছে। কিন্তু এটা তো একটা গুড চান্স, এতে আমি আমার সিস্টারের অ্যাক্সিডেন্টের পেছনের সত্যিটা ক্লোজলি জানতে পারব। তারপর সিন শিফট হয়। নেক্সট মর্নিং আমরা দেখি শাওলিন নিজের লাগেজ নিয়ে গুয়াংভুর হাউজে এসে পৌঁছায়। এদিকে গুয়াংভু আগ্রহের সাথে শাওলিনের ওয়েট করছিল। শাওলিনকে নিজের সামনে দেখেই ও ধীরে ধীরে ওর ক্লোজ আসে। ওই মোমেন্টে শাওলিনের রিয়ালাইজ হয় গুয়াংভু বাইরে থেকে যতটা ডেঞ্জারাস, ভেতর থেকে ততটাই একলা। তারপর শাওলিন প্যানিক করে গুয়াংভুকে বলে আমাকে কিছু কাজের জন্য কয়েকদিনের জন্য যেতে হবে। এটা শুনেই গুয়াংভুর ফেসে পজেসিভনেস ফুটে ওঠে। ও সামনে এগিয়ে এসে নিজের হ্যান্ড দিয়ে শাওলিনের ওয়েস্ট হোল্ড করে ওকে নিজের ক্লোজ টেনে বলে এখনও তুমি আমার কাছে ঠিকমতো আসতেই পারোনি, আর এখন থেকেই আমার থেকে দূরে যাওয়ার কথা বলছ। তোমাকে আমার ছাড়া আর কারো কনসার্ন করার কোনো নিড নেই। তারপর শাওলিন নিজের পলক নিচে নামিয়ে প্যানিক করা গলায় বলে আমাকে কিছু দিনের জন্য নিজের সিস্টারের কাছে যেতে হবে। তখন গুয়াংভু ওর দিকে তাকিয়ে বলে তোমার মনে হয় আমার সাথে টক করা এত ইজি? তারপর শাওলিন মাসুমিয়াতের সাথে গুয়াংভুর জ্যাকেট হোল্ড করে হালকা নিচের দিকে টেনে বলে আমি খুব জলদি ব্যাক চলে আসব। এটা দেখে গুয়াংভুর আইব্রোজ হালকা ওপরে উঠে যায়। কিন্তু ঠিক তখনই শাওলিন আচমকা গুয়াংভুর ফেসের খুব ক্লোজে এসে ওকে কিস করে। ওই এক কিসেই গুয়াংভু পুরোপুরি হেরে যায়। তারপর শাওলিন ওখান থেকে চলে যায়। শাওলিন চলে যাওয়ার পর গুয়াংভুর ব্রিদিং ফাস্ট হয়ে যায়। ও এখনও নিজের চিকে শাওলিনের কিসটা ফিল করছিল। তারপর সিন শিফট হয়। নেক্সট মর্নিং আমরা দেখি শাওলিন হসপিটালের ডোর দিয়ে বাইরে বের হচ্ছিল। ঠিক তখনই নিজের সামনে গুয়াংভুকে দেখে, যে আগ্রহের সাথে শুধু ওরই ওয়েট করছিল। শাওলিন গুয়াংভুর কাছে যেতেই গুয়াংভু সামনে এগিয়ে ওর দিকে হালকা বেন্ড হয়ে শাওলিনের ওয়েস্ট হোল্ড করে ওকে নিজের ক্লোজ টেনে নেয়। এটা দেখে শাওলিন পুরোপুরি শকড হয়ে যায় আর বলে এটা তুমি কি করছো? শাওলিন বেচৈনিতে একটু দূরে সরা ট্রাই করছিল, কিন্তু গুয়াংভুর ডিপ আইস শাওলিনের স্কেয়ার্ড ফেসের ওপরই স্থির ছিল। তারপর ও বলে এমন মনে হচ্ছে যেন তুমি কোনো ঘোষ দেখেছ। ভুলে যেও না তুমি আমার গার্লফ্রেন্ড। গুয়াংভুর গার্লফ্রেন্ড। এরপর গুয়াংভু নিজের কারের ডোর ওপেন করে শাওলিনকে ভেতরে বসতে বলে। গুয়াংভুর কথা মেনে শাওলিন কারে বসে পড়ে। ঠিক তখনই শাওলিনের ফোনে একটা কল আসে। ও জানতে পারে ও একটা পার্ট টাইম জব পেয়ে গেছে। খবরটা শুনেই শাওলিনের আইজ হ্যাপিনেসে বড় হয়ে যায়। গুয়াংভু ড্রাইভিং সিটে বসে সারপ্রাইজড হয়ে শাওলিনের ফেসের দিকে তাকিয়েছিল। তারপর ও শাওলিনকে বলে আমি তো বলেছিলাম তুমি আমার ইউজ করতে পারো। কি 12,000 ইয়ান তোমার জন্য কাফি? তারপর শাওলিন হালকা স্মাইল করে গুয়াংভুকে বলে এতটাই আমার জন্য কাফি। আর এটা একটা নর্মাল জব যেটাতে আমাকে পুরো দিন তোমাকে দেখতে হবে না। এটা শুনেই গুয়াংভুর জলাইন টাইট হয়ে যায় আর ওর ফেসে একটা ডেঞ্জারাস স্মাইল ফুটে ওঠে। তারপর ও আচমকা শাওলিনের ভীষণ ক্লোজে চলে আসে। শাওলিন প্যানিক করে বলে এটা কার? গুয়াংভু লোভ হয়েছে বলে তাহলে কি এটা আরও বেশি ইন্টারেস্টিং নয়? এটা বলতে বলতেই ও শাওলিনের ফেসের আরও ক্লোজে এসে ওকে কিস করে। তারপর সিন শিফট হয়। রাতে আমরা দেখি গুয়াংভু নিজের রুমে ছিল। ঠিক তখনই পা টিপে টিপে শাওলিনও ওই রুমে আসে। ওরা দুজন একে অপরের একদম সামনাসামনি দাঁড়িয়েছিল। শাওলিন প্রথমবার গুয়াংভুর সাথে ওর রুমে একলা ছিল। ওর হার্টবিট এত ফাস্ট ছিল যে ও নিজের ভেতরের ফিয়ার স্পষ্ট ফিল করতে পারছিল। তখনই গুয়াংভু শাওলিনকে বলে আমি তোমাকে কিছু শো করতে চাই। তারপর ও শাওলিনের হ্যান্ড হোল্ড করে নিজের সাথে ব্যালকনিতে নিয়ে যায়। বাইরের ভিউটা যেন কোনো ড্রিমের থেকেও বেশি বিউটিফুল ছিল। স্কাই জুড়ে ফায়ারওয়ার্কসের লাইট চকচক করছিল। নিজের সামনে এত সুন্দর ভিউ দেখে শাওলিনের ফেসে অজান্তেই একটা স্মাইল চলে আসে। ও নিজের মাইন্ডে থিঙ্কিং করে এ কি, এই সব কিছু আমার জন্য করেছে। আর এদিকে গুয়াংভুর পুরো ফোকাস ছিল শুধু শাওলিনের ফেসের ওপর। শাওলিনের ফেসে ওই স্মাইলটা দেখেই গুয়াংভুর ফেসেও একটা আলাদা স্মাইল ফুটে ওঠে। তারপর সিন শিফট হয়। নেক্সট মর্নিং আমরা দেখি শাওলিন গুয়াংভুর সামনে ডাইনিং টেবিলে বসে আছে। তখনই গুয়াংভু শাওলিনকে বলে আমাকে একটা বিজনেস ট্রিপে যেতে হবে, আর আমি চাই তুমি আমার সাথে চলো। তারপর শাওলিন একটা এক্সকিউজ দিয়ে বলে এতে আমার পার্ট টাইম জবে এফেক্ট পড়বে, এই জন্য আমি তোমার সাথে যেতে পারবো না। তারপর গুয়াংভু নিজের মাইন্ডে থিঙ্কিং করে লাস্ট কয়েকদিন ধরে তুমি নিজের লাইফে অনেক কিছু সহ্য করেছ, এই জন্য আমি চাই কিছুদিন তুমি শুধু নিজের ব্যাপারে থিঙ্কিং করো, নিজের কেয়ার করো। আর ঠিক ওই দিনের মতো আবার স্মাইল করো যেদিন আমি তোমাকে ফার্স্ট টাইম দেখেছিলাম। কিন্তু গুয়াংভু শাওলিনের সামনে নিজের রিয়েল ফিলিংস হাইড করে নিজের রাইট দেখিয়ে বলে তোমার সিস্টারের সার্জারির বদলে তোমাকে আমার প্রতিটা কথা মানতে হবে। এখন শাওলিনের কাছে আর কোনো ওয়ে বাকি ছিল না। তাই ও গুয়াংভুকে বলে আমাকে ফরগিভ করো।
আমি এই ব্যাপারে ভুলেই গিয়েছিলাম যে আমি তোমার খাঁচার ভেতরে আছি, এটা বলেই শাওলিন অ্যাঙ্গারে ওখান থেকে চলে যায়। গুয়াংভু চুপচাপ শাওলিনকে যেতে দেখছিল। তারপর নিজের মাইন্ডে থিঙ্কিং করে, আমার ওম্যান বাকি মেয়েদের মতো নয়। ওর টেম্পারামেন্ট একদম আলাদা। আর সেই কারণেই ওর প্রতি আমার ইন্টারেস্ট আরও বেশি ইনক্রিজ হচ্ছে। তারপর সিন শিফট হয়। কিছু সময় পর আমরা দেখি শাওলিন ওয়াংচং ব্রিজের ওপর একা দাঁড়িয়ে আছে। কোল্ড এয়ার ওর ফেসে লাগছিল। তখনই গুয়াংভু ধীরে ধীরে শাওলিনের ক্লোজ এসে বলে, এখন কি তোমার একটু গুড ফিল হচ্ছে? শাওলিন নিজের মাইন্ডে থিঙ্কিং করে, গুয়াংভু কি এই সব কিছু শুধু এই জন্য করেছে যাতে আমি সাফোকেশন থেকে একটু দূরে আসতে পারি? তারপর শাওলিন গুয়াংভুকে বলে, তুমি তো বলেছিলে এটা একটা বিজনেস ট্রিপ। গুয়াংভুর ভয়েসে ভীষণ সফটনেস ছিল। ও শাওলিনের দিকে তাকিয়ে বলে, যদি আমি তোমাকে বলি তুমি আমার জন্য একটা আর্টের মতো, যাকে আমার আন্ডারস্ট্যান্ড করার কোনো নিড নেই। তুমি বিউটির এমন একটা রূপ যেটা ম্যাজিক আর হালকা রিবেলিয়নের স্পার্ক দিয়ে তৈরি। তোমার জাস্ট প্রেজেন্সেই আমার মনে হয় এতদিন ধরে আমি যা খুঁজছিলাম সেটা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। তো তুমি কি আমার কথায় ট্রাস্ট করবে? এটা শুনে শাওলিনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তখনই গুয়াংভু আবার বলে, এই জন্য তুমি আমার সাথে কোনো খাঁচায় নেই। শাওলিন কোনো রিপ্লাই দেয় না, কিন্তু ওর টায়ার্ড ফেসে ধীরে ধীরে একটা আলাদা স্মাইল ফুটে ওঠে। তখনই গুয়াংভু শাওলিনের ক্লোজ এসে ওর শোল্ডারে হ্যান্ড রেখে বলে, চলো, আমি তোমাকে নিজের সাথে একটা রাইডে নিয়ে চলি। তারপর কিছু সময় পর আমরা দেখি একটা রেসিং ট্র্যাকে গুয়াংভুর বাইকের পেছনে শাওলিন ওর ভীষণ ক্লোজ বসে আছে। গুয়াংভু শাওলিনের হ্যান্ড হোল্ড করে ওকে নিজের আরও ক্লোজ টেনে নেয় আর নিজের সাপোর্টে টেকিয়ে রাখে। ফরেস্টের ফার্স্ট এয়ার শাওলিনের ফেসে লাগছিল। আর অনেক দিনের মধ্যে ফার্স্ট টাইম শাওলিন নিজেকে সত্যিই একটা ফ্রি ফিল করছিল। তারপর সিন শিফট হয়। ইভিনিংয়ে আমরা দেখি একটা ছোট্ট ভিলেজের এম্পটি রোডে। শাওলিনের ফেসে গুয়াংভুর জন্য ভয় বা ঘৃণা নয়, বরং একটা আলাদা গ্লো দেখা যাচ্ছিল। শাওলিন গুয়াংভুকে জিজ্ঞেস করে, তাহলে তোমার রেস করা খুব পছন্দ? শাওলিনের কথা শুনে গুয়াংভু পুরোপুরি অবাক হয়ে যায়। তারপর ও বলে, তুমি এটা কিভাবে জানলে? হাঁটতে হাঁটতে শাওলিন আচমকা থেমে যায়। তারপর ঘুরে গুয়াংভুর অবাক ফেসের দিকে তাকিয়ে বলে, তোমার ফেসেই সব পরিষ্কার বোঝা যায়। রেসিংয়ের কথা বলার সময় তোমার ফেসে একটা আলাদা স্মাইল চলে আসে, যেটা তোমার স্টোনের মতো হার্ড ফেসের সঙ্গে একদমই আলাদা। এটা শুনে গুয়াংভুর ভেতরে চাইল্ডহুড থেকে চেপে রাখা সব পেইন যেন বাইরে চলে আসে। এটা ছিল ফার্স্ট টাইম যখন কেউ সত্যি ওকে বুঝেছিল। ওর ফেসে ধীরে ধীরে একটা হালকা স্মাইল ফুটে ওঠে। তারপর গুয়াংভু শাওলিনের দিকে এগিয়ে আসে। ওর একদম ক্লোজে এসে শাওলিনের ফেসের দিকে ঝুঁকে ওকে কিস করে। শাওলিনের ফেস লজ্জায় রেড হয়ে যায় আর ও শক্ত করে নিজের আইস ক্লোজ করে নেয়। তারপর গুয়াংভু শাওলিনকে বলে, তুমি সত্যিই কোনো ম্যাজিকের মতো। ওই মুহূর্তে গুয়াংভুর ফেসে শাওলিনের জন্য ওর ভালোবাসা আর আকাঙ্ক্ষা স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর গুয়াংভু নিজের হ্যান্ডে শাওলিনের হ্যান্ড শক্ত করে ধরে নেয়। তারপর সিন শিফট হয়। রাতে আমরা দেখি অনেক রাত হয়ে গেছে, কিন্তু গুয়াংভু এখনও বাড়ি ফেরেনি। শাওলিন অনেকক্ষণ ধরে দুশ্চিন্তা আর ভয় নিয়ে বারবার গুয়াংভুকে কল করছিল, কিন্তু গুয়াংভু একবারও ফোন রিসিভ করছিল না। ভয় আর দুশ্চিন্তায় শাওলিনের ব্রিদিং ফাস্ট হয়ে যায়। ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। শাওলিন জানতে পারে গুয়াংভুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে শাওলিনের মনে পড়ে যায় কিছুদিন আগেই ঠিক একইভাবে ওর সিস্টারেরও অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনই ও নিজের মনে ভাবে, এই সব কিছুর পেছনে কি ওই ফ্যামিলির হাত আছে? শাওলিনের অস্থিরতা আরও বেড়ে যায়। ও এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গুয়াংভুর কাছে চলে যায়। তারপর কিছু সময় পর আমরা দেখি রোডের ওপর গুয়াংভুর ভেঙে যাওয়া বাইকটা পড়ে আছে। সেটা দেখেই ভয় পেয়ে শাওলিনের ফেস একদম ফ্যাকাশে হয়ে যায় আর ওর আইস টিয়ার্সে ভরে ওঠে। ওর হ্যান্ড আর লেগস কাঁপছিল। ভয় পেতে পেতে শাওলিন ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। তারপর শাওলিন একটু সামনে এগিয়ে গিয়ে নিজের সামনে অ্যাম্বুলেন্সে বসা গুয়াংভুকে দেখতে পায়। যদিও গুয়াংভুর শুধু হালকা চোট লেগেছিল, তবুও ওকে নিজের সামনে দেখেই শাওলিনের আটকে থাকা ব্রিদিং স্বাভাবিক হয়ে আসে। তারপর শাওলিন গুয়াংভুর কাছে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, তোমার চোট লেগেছে? গুয়াংভুর নজর তখনও শাওলিনের ফেসের ওপরই ছিল। ও একটু সামনে ঝুঁকে নিজের হ্যান্ড দিয়ে শাওলিনের চোখে টিয়ার্স মুছে ওর ফেসে আলতো করে হাত বুলিয়ে বলে, আমি ঠিক আছি, শুধু হালকা চোট লেগেছে। তুমি কি আমার জন্য কাঁদছিলে? তারপর গুয়াংভু শাওলিনের ফেসের দিকে মন দিয়ে তাকিয়ে আবার বলে, তোমার কি সত্যি আমার জন্য এতটা চিন্তা হচ্ছিল? এরপর নিজের স্মাইল লুকিয়ে মজা করে বলে, আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে।
কারণ এখন আর কেউ তোমাকে কন্ট্রোল করবে না। কিন্তু নিজের দিকে একবার তাকাও। নিজের কি অবস্থা করে ফেলেছ নাকি? তুমি আমাকে সত্যিই লাইক করতে শুরু করেছ। তারপর সিন শিফট হয়। 2 সপ্তাহ পর রাতে আমরা দেখি গুয়াংভু রোডের পাশে দাঁড়িয়ে শাওলিনের জব শেষ হওয়ার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর শাওলিন নিজের পার্ট টাইম জব শেষ করে বাইরে আসে। গুয়াংভুকে নিজের জন্য অপেক্ষা করতে দেখে ও ওর কাছে চলে যায়। তারপর গুয়াংভু শাওলিনকে বলে, তুমি সবসময় আমাকে নিজের কোম্পানি থেকে অনেক দূরে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করতে বলো। তোমার কি কোনো কিছুর ভয় আছে? তারপর শাওলিন নিজের নজর নিচু করে বলে, আমি শুধু অযথা কোনো ঝামেলায় জড়াতে চাই না। তারপর গুয়াংভু নিজের কারের ডোর ওপেন করে শাওলিনের ওয়েস্টে আলতো করে হাত রেখে ওকে ভেতরে বসার ইশারা করে। শাওলিন কারে গিয়ে বসে পড়ে। কিন্তু গুয়াংভু কারের ডোর বন্ধ করার আগেই ওর সামনে একটা চেনা ভয়েস ভেসে আসে। গুয়াংভুর ফাদার আচমকা ওকে দেখে পুরোপুরি অবাক হয়ে যান। তারপর বলেন, আমি একদমই আশা করিনি এখানে তোমার সাথে দেখা হয়ে যাবে। এটা শুনে গুয়াংভুর ফেস আবার স্টোনের মতো হার্ড হয়ে যায়। ও কারের ডোর বন্ধ করে ধীরে ধীরে নিজের ফাদারের কাছে যায়। তারপর নিজের ফাদারের পাশে একজন ইয়ং ওম্যানকে দেখে ঠান্ডা গলায় বলে, আপনাকে আপনার নতুন মিস্ট্রেসের সঙ্গে দেখে আমার একটুও অবাক লাগছে না। তারপর গুয়াংভুর ড্যাড ইয়েচেং গুয়াংভুর কাছে এসে বলেন, তোমার এই মেয়েটার সঙ্গে থাকা উচিত নয়। এরপর ইয়েচেং শাওলিনকে ছোট করে বলে, কারণ এই ধরনের মেয়েরা তোমাকে জীবনে কখনো বড় জায়গায় নিয়ে যেতে পারবে না। এটা শোনার সঙ্গে সঙ্গেই গুয়াংভুর ভেতরের রাগ জেগে ওঠে। ও নিজের ফাদারের দিকে তাকিয়ে বলে, ড্যাড, আমার মেয়েকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওর জন্য আমি যথেষ্ট ভাবি। আর আপনার চিন্তা করার জন্য এমনিতেই অনেক মহিলা আছেন। গুয়াংভুর মুখে এই কথা শুনে ইয়েচেং আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান। তারপর গুয়াংভু এসে শাওলিনের পাশে কারে বসে। শাওলিনের নজর তখনও কারের বাইরে ইয়েচেংয়ের ওপর ছিল। ও ধীরে বলে, তাহলে তোমার ফাদার সবসময়ই এমন ছিলেন? ওনার মনে কারো জন্য কোনো দয়া নেই। ওই মুহূর্তে গুয়াংভু শাওলিনের চোখে একটা আলাদা আগুন দেখতে পায়। তারপর আস্তে করে জিজ্ঞেস করে, তুমি কি আমার ফাদারকে ঘৃণা করো? শাওলিন ঠান্ডা গলায় বলে, হ্যাঁ। ইয়েচেংয়ের কারণেই আজ আমার সিস্টারের এই অবস্থা। শাওলিনের ভেতরের ঘৃণা অনুভব করে গুয়াংভু নিজের ভয় লুকিয়ে আঙুলগুলো শক্ত করে চেপে ধরে। তারপর ধীরে বলে, তাহলে তুমি কি আমাকেও ঘৃণা করো? এই প্রশ্ন শুনে শাওলিন অবাক হয়ে গুয়াংভুর ফেসের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ওর কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তারপর সিন শিফট হয়। রাত আরও গভীর হয়ে গেছে। শাওলিন গুয়াংভুর সঙ্গে একই বেড়ে ঘুমিয়েছিল। হঠাৎ ঘুমের মধ্যেই শাওলিনের কপালে ঘাম জমতে শুরু করে। ও কাঁপা গলায় বলতে থাকে, আমার সিস্টারকে ছেড়ে দাও প্লিজ। তখনই গুয়াংভু বুঝতে পারে শাওলিন একটা খারাপ স্বপ্ন দেখছে। ও দ্রুত শাওলিনের কাছে এসে ওর ফেস দুহাতে আলতো করে ধরে শান্ত করতে করতে বলে, শাওলিন, আমি তোমার পাশেই আছি। তুমি এখানে পুরোপুরি নিরাপদ। সাহস রাখো। আমি তোমাকে আর তোমার সিস্টারকে কিছুই হতে দেব না। তারপর গুয়াংভু ধীরে ধীরে শাওলিনের কাছে ঝুঁকে ওর গালে আলতো করে একটা কিস করে। শাওলিন কিছু না বলে শুধু নিজের ফেস অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিন্তু গুয়াংভু শাওলিনকে একা ছেড়ে দেয় না, বরং নিজের হ্যান্ড দিয়ে শাওলিনের হ্যান্ড আলতো করে ধরে ওকে নিজের বাহুতে জড়িয়ে নিয়েই ঘুমিয়ে পড়ে। তারপর সিন শিফট হয়। নেক্সট মর্নিং আমরা দেখি গুয়াংভু নিজের ফোনে একটা ফটো খুব মন দিয়ে দেখছিল। ফটোটা দেখেই ওর ফেস রাগ আর অবাক হওয়ায় লাল হয়ে যায়। কারণ ওই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছিল অ্যাক্সিডেন্টের দিন গুয়াংভুর মাদারি ওই ড্রাইভারকে 1 মিলিয়ন ইয়ান দিয়েছিলেন। তখনই গুয়াংভু বুঝে যায় শাওলিন সত্যিই খুব বড় বিপদের মধ্যে আছে। তারপর নেক্সট সিনে আমরা দেখি গুয়াংভু নিজের হলের ডাইনিং টেবিলে বসে আছে। সকালের আলো পুরো হল জুড়ে ছড়িয়ে পড়েছিল। ঠিক তখনই শাওলিন এসে গুয়াংভুর সামনে বসে। গুয়াংভু একটা গভীর শ্বাস নিয়ে বলে, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। শাওলিন অবাক হয়ে গুয়াংভুর দিকে তাকায়। তখন গুয়াংভু বলে, মিসেস উই তোমার সিস্টারের অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন। কারণ উনি জানতে পেরেছিলেন তোমার সিস্টার ইয়েচেংয়ের সন্তানের মা হতে চলেছে। আর উনি কোনোভাবেই সেই সন্তানকে পৃথিবীতে আসতে দিতে চাননি। এটা শুনে শাওলিনের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ও পুরোপুরি হতবাক হয়ে গুয়াংভুকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি আমাকে এসব কেন বলছ? তখন গুয়াংভু শান্ত গলায় বলে, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড। এটা শুনে শাওলিন নিজের মনে ভাবে, এ কি সত্যিই আমাকে এতটা ভালোবাসে যে নিজের মায়ের বিরুদ্ধেও গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে? তারপর সিন শিফট হয়। কিছু সময় পর আমরা দেখি একটা বিলাসবহুল ম্যানশনের হলে গুয়াংভুর মাদার একা বসে ফুল সাজাচ্ছিলেন। ঠিক তখনই সেখানে গুয়াংভু এসে পৌঁছায়। ওর আওয়াজ শুনে গুয়াংভুর মাদার বলেন, তুমি কি নিজের বাড়ির পথ ভুলে গেছ? এখানে কেন এসেছ? কিন্তু গুয়াংভুর চোখে তখন কোনো অনুভূতি ছিল না। ও ধীরে ধীরে এগিয়ে এসে নিজের মাদারের সামনে বসে পড়ে। তারপর গুয়াংভুর মাদার বলেন, তুমি সব সময় নিজের সঙ্গে দুর্ভাগ্য নিয়ে ঘুরে বেড়াও। তাই সবচেয়ে ভালো হবে
তুমি নিজের জীবন নিজেই শেষ করে দাও। গোয়াংভুর ফেসে তখন একটা ঠান্ডা, রহস্যময় স্মাইল ফুটে ওঠে। ও নিজের মাদারের দিকে তাকিয়ে বলে, যে জিনিসগুলো আমার কাছে কোনো গুরুত্ব রাখে না, সেগুলো নিয়ে আমি কখনো ভাবি না। আমার কাছে শুধু একজন মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি ওকে সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। তাই, মিসেস উ, আমি আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। নিজে গিয়ে মিডিয়ার সামনে নিজের দোষ স্বীকার করুন। এটা শোনার পর গোয়াংভুর মাদার রাগে ফেটে পড়েন। তিনি চিৎকার করে বলেন, তুমি সবসময় আমার জীবনে শুধু বিপদই এনে দিয়েছ। তোমার কারণেই তোমার ফাদার আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আর এখন তুমি তোমার ফাদারের মিস্ট্রেসের বোনের জন্য আমাকে শাস্তি দিতে চাও। তুমি সত্যিই একটা ডেভিল। তোমার এই পৃথিবীতে জন্মই নেওয়া উচিত ছিল না। কিন্তু এবার গোয়াংভুর ভেতরের রাগ আর বিস্ফোরিত হয় না। ও ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। তারপর ঠান্ডা গলায় নিজের মাদারকে বলে, আমার উদ্দেশ্য একদম পরিষ্কার। আর সেটা পূরণ করার জন্য আমি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। এই কথা বলেই গোয়াংভু সেখান থেকে চলে যায়। তারপর সিন শিফট হয়। ইভিনিংয়ে আমরা দেখি মিসেস উ একটা শপিং মলে ছিলেন। ঠিক তখনই ওনার ফোনে একটা কল আসে। তিনি জানতে পারেন কেউ অ্যাক্সিডেন্টের সব প্রমাণ মিডিয়ার কাছে ফাঁস করে দিয়েছে। এটা শুনেই ওনার কপালে ঘাম জমে যায়, আর ভয় পেয়ে ওনার চোখ বড় হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই গোয়াংভুর ফোন আসে। মিসেস উ কাঁপতে থাকা হাতে ফোনটা রিসিভ করেন। তখন গোয়াংভু শান্ত গলায় বলে, আপনি বলেছিলেন আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, তাই সারা জীবন একাই থাকব। কিন্তু আমি শাওলিনের চোখে নিজের জন্য চিন্তা দেখেছি। ওকে আমার জন্য কাঁদতেও দেখেছি। আর এখন থেকে আপনার জীবনে যাই ঘটুক, সেটা হবে আপনার নিজের কর্মের ফল। এটা শুনে গোয়াংভুর মাদার রাগে চিৎকার করে বলেন, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। তখন গোয়াংভু ঠান্ডা গলায় উত্তর দেয়, নিষ্ঠুর হওয়ার দিক থেকে আমি কোনোদিনই আপনার সঙ্গে পাল্লা দিতে পারব না। এই কথাটা বলেই ও ফোন কেটে দেয়। এদিকে নিজের সব পরিকল্পনা ভেঙে যেতে দেখে মিসেস উর আগে নিজের ফোনটা মাটিতে ছুঁড়ে মারেন। তারপর সিন শিফট হয়। এদিকে আমরা শাওলিনকে দেখি। নিজের পার্ট টাইম জব শেষ করে ও গোয়াংভুর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। শাওলিন জানতে পারে কেউ নিজের পরিচয় গোপন রেখে মিসেস উ আর ওর সিস্টারের অ্যাক্সিডেন্টের আসল সত্য পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে। এটা শুনে শাওলিন পুরোপুরি হতবাক হয়ে যায়। তখনই একটা দ্রুতগতির কার শাওলিনের সামনে এসে থেমে যায়। শাওলিন সামনে তাকাতেই কারের ভেতরে বসা গোয়াংভুকে দেখতে পায়। শাওলিন বুঝে যায় এই সব কিছু গোয়াংভুই করেছে। ও সরাসরি গোয়াংভুকে জিজ্ঞেস করে, এই সব কি তুমি করেছ? গোয়াংভু শাওলিনের দিকে শান্তভাবে তাকিয়ে বলে, তোমার কি মনে হয়? ওই মুহূর্তে শাওলিনের চোখে গোয়াংভুর জন্য লুকানো ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে। ও ধীরে ধীরে গোয়াংভুর দিকে এগিয়ে যায়। তারপর ও গোয়াংভুর সামনে দাঁড়িয়ে বাইরে আসার ইশারা করে। গোয়াংভু শাওলিনের কথা মেনে কার থেকে বেরিয়ে আসে। শাওলিন ধীরে ধীরে গোয়াংভুর একদম কাছে গিয়ে ওর ফেসের দিকে ঝুঁকে পড়ে এবং ওকে কিস করে। এত কাছে শাওলিনকে পেয়ে গোয়াংভুর শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে যায়, আর ও নিজের আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। আর ঠিক এই মুহূর্তেই তাদের গল্পের এক সুন্দর সমাপ্তি ঘটে।